ভাবনার আধার হচ্ছে কষ্ট, ভাবনার আধার হচ্ছে জ্বালা যন্ত্রণা। তো যে মানুষটা যত বেশি জ্বালা যন্ত্রণা সয়েছে তার কলমের ভার ততখানি বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে সমস্ত লেখাগুলো দিয়ে গেছেন আমাদেরকে, বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি মানে আমাদের রোমে রোমে একদম শিহরণ জাগিয়ে যায় কাজী নজরুল ইসলামের ব্যক্তিত্ব জীবনে। উনি যখন ওনার সন্তানের জন্য, ওনার সন্তানকে শেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর্থিক অনটনের মধ্যে দিয়ে গেছেন, সেই সময় প্রকাশকের দরজায় দরজায় ঘুরেছেন যে আমাকে কিছু আর্থিক সাহায্য করুন। সেই সময়ও একজন প্রকাশক তাকে বলছেন যে আপনি যদি এই মুহূর্তে আমাকে কবিতা লিখে দিতে পারেন তাহলে আপনাকে আমি এত অর্থ দেবো। তো সেই সময় উনি তো ওনার জীবনের সবচেয়ে চরম একটা সঙ্গীত লিখে গেলেন। তাহলে এই জন্যই কবিদের বা সাহিত্যিকদের জন্য এই কথাটা সত্যি করেই একদম প্রযোজ্য যে হ্যাঁ বিদগ্ধ বিদগ্ধ। সেই অর্থে যদি হয় তাহলে যিনি বিদগ্ধ তার কলমের ধার তত বেশি আর লেখাটা সেভাবে উঠে আসে। আমি যতই বলি কাকু আপনি আজকে আমাকে একটা কবিতা লিখে দিন, সেই লেখাটা লেখা হতে পারে, আক্ষরিক অর্থে লেখা হতে পারে। কারণ কবিতা তো শুধুমাত্র একটা শব্দ নয়, কবিতা হচ্ছে আমাদের অনুভূতি, কবিতা হচ্ছে একটা গল্প, কবিতা হচ্ছে একটা উপন্যাস। এক একটা শব্দের মধ্যে দিয়ে এক একটা উপন্যাস একদম পুরোপুরিভাবে বিশ্লেষণ করা যায় এবং আমাদের দেখার চোখ দিয়ে সেইভাবে আমরা বিশ্লেষণ করি যে হ্যাঁ এই শব্দটার মধ্য থেকে আমরা এই জিনিসগুলো পেলাম, তার উপর দিয়ে আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হয়। সেই সূত্রে যদি আমি আপনাকে বলি যে কাকু এক্ষুনি একটা কবিতা লাগবে, তাহলে সেই কবিতাটা কিন্তু বাণিজ্যিক দিক দিয়ে লেখা হতে পারে কিন্তু কবিতা হয় না। এবং আমার মনে হয় এই কথাটা বলার জন্য এটুকুই যথেষ্ট। একদম একদম, মানে এখানে কিন্তু যে চাহিদা মেটাতে গিয়ে আমার গুণগত মান কোথাও না কোথাও একটুখানি কমে যায়। এবারে যারা সেই জায়গাতে পৌঁছেছেন তারা একটা কথাই বলে দেবেন যে না আমার সময় নেই, আমার এখন দেওয়া যাবে না। এখন এই দেওয়া যাবে না বা দিতে পারবো না এই কথাটা আমরা 99.98% লোক আমরা সেটা বলি না। আমরা বলি ঠিক আছে দিয়ে দেবো। দিয়ে হচ্ছে কি প্রেসারাইজ, আমার যখন মন, সেই মনের মধ্যে সেদিন উর্বরতা নেই কিন্তু আমাকে লেখা দিতে হচ্ছে এবং সেটা কিন্তু পাঠক বর্গের কাছে সেই বার্তা দিতে পারছেন না। মানে আমরা কিন্তু কোনো একজন মানে বিদগ্ধ কবি সেই কবিতাটি পড়ে কিন্তু অনেক রকম মানে করার চেষ্টা করছি, যেটা এই মানে এই মানে উনি সেই সময় কোনো মানেই খুঁজে পাননি। উনি তখন জানেন যে বিশেষের সবজিও কিনতে হবে আর কবিতাটাও দিতে হবে। এই জায়গাটা বলছি যে তাহলে কবিদের একটা দায়িত্ব থাকে যে আমরা কিন্তু আমাদের চাহিদা আর যোগানের জায়গাতে একটা সাম্য রক্ষা করবো, যেখানে আমি পাঠক বর্গের কাছেও কিন্তু আমি দায়বদ্ধ আছি। তো দায়বদ্ধতার জায়গা থেকে এবার আমি আমার স্নেহের ভাইয়ের কাছে আসবো, রত্নেশ্বরের কাছে। বানান, কারণ বাচ্চারা যখন পড়াশুনো করছে, ছেলেমেয়েরা যখন পড়াশুনো করছে এবং শিখছে, তারা কিন্তু একটা কবিতার বই, এই হয়তো এখানেও বই মেলার একটা দোকান আছে, বই থেকে বই কিনছে, সেখানে একটা দেখবেন আবৃত্তির কবিতা বলে একটি প্রকাশক বই প্রকাশ করে দিয়েছে। সেখানে যিনি লেখক তার লেখনী থেকেও হতে পারে, আবার মুদ্রণের ক্ষেত্রেও হতে পারে এবং প্রুফ সঠিকভাবে না দেখার কারণেও হতে পারে। তাহলে আমরা কি বানান জানি না, নাকি বানান সঠিকভাবে মানি না, নাকি এই প্রকাশকের কারণে বা প্রুফের অভাবে মার্কেটে এটা বেরিয়ে গেল এবং যেটা দেখে সে কিন্তু ভাববে যে আমার সঠিক বানানটা ভুল। এখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখাতে যখন এই বানানটা আছে তাহলে এই বানানটাই সঠিক। এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বা কবিদের কতটা দায়িত্ব আছে, কবি সাহিত্যিকদের। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীজনদের জানাই সশ্রদ্ধ প্রণাম এবং এই আলোচনা যারা শুনছেন এবং বিশেষ করে এই উৎসব কমিটির সকলকে আমার তরফ থেকে জানাই প্রণাম এবং ছোটদের ভালোবাসা। একজন কবির কাছে একটা কবিতা সন্তান তুল্য। সন্তান যেমন এক মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকে, একটি কবিতাও আমাদের কবিদের মাথায় বড় হয়, লালিত পালিত হয়ে পেন নামক জঠরে সে ভূমিষ্ঠ হয়। এবার একজন কবির কাছে যতক্ষণ কবিতাটি তার